আমার নাম বিপ্লব। কলকাতাতে আমার একটা ছোট্ট হোটেল আছে। আমার নিজের বলতে কেউ নেই। আমি এখানে কলকাতাতে চাকরি করতে এসেছিলাম। এরপরে ভগবান আমার কপাল এমন ঘুরিয়ে দেয় যে আমি এখানেই আমার একটা ছোট্ট হোটেল খুলে ফেলি। আমার জীবন এখানে এখন খুব সুন্দরভাবে চলছে। আমার বাবা মা তো আমাকে অনেক দিন আগেই এই দুনিয়াতে একলা ছেড়ে চলে গেছেন। আমি আমার এক আত্মীয় বাড়িতে থেকে কলকাতাতে একটা ছোট চাকরি করতে শুরু করেছিলাম। তারপর একদিন লটারিতে অনেক টাকা পেয়ে নিজস্ব একটা হোটেল খুলে বসি। জীবন শান্তিতেই কাটছিল, কেননা কোনো টেনশন ছিল না। আমার হোটেলে 8টা ছেলে কাজ করত, আর আমি তাদের উপরে নজর রাখতাম। আমার হোটেলটা ছোট, কিন্তু এখানকার খাবার খুব টেস্টি হতো, তাই দূর দূরান্ত থেকে মানুষ খাবার খাওয়ার জন্য এখানে আসতো। এখন আমার বয়স 28 বছর হয়ে গেছে। এখন আমি বিয়ে করে সংসারী হতে চাইছি, কিন্তু এখনও অবধি কোনো মেয়েকে আমি পছন্দ করতে পারিনি। একদিন আমি আমার হোটেলে একটি মেয়েকে দেখতে পেলাম। প্রথম নজরেই তাকে আমার ভালো লেগে যায়, কিন্তু তার মুখে একটা অদ্ভুত উদাস ভাব ছিল। সে আমার অফিসে আমার সামনে বসে আছে। আমি তার দিকে বারবার দেখছি আর ভাবছি, এ কেন এত টেনশনে আছে, এর কী প্রবলেম। এটা একটা অদ্ভুত ব্যাপার যে ও আমার কেউ না, না ওর সাথে আমার কোনো সম্পর্ক আছে, কিন্তু আমি ওর অবস্থা অনুভব করতে পারছি। এরপরে মেয়েটি রিকোয়েস্টের স্বরে আমাকে বলতে লাগলো, স্যার, আমি খুব অসুবিধায় আছি। আপনার হোটেলের ব্যাপারে জানতে পেরে এখানে এসেছি। আপনি কি এখানে আমাকে কোনো কাজ দিতে পারেন? প্লিজ না করবেন না, আমার একটা কাজের খুব দরকার। আমার হোটেলে সব ধরনের লোক খাবার খেতে আসতো। তার উপরে আমার সমস্ত স্টাফ ছেলে, আর তারা সবাই গ্রামে বউ বাচ্চা ছেড়ে এখানে কাজ করতে এসেছে। আমি মনে মনে ভাবলাম, আমি যদি একে কাজ দেই তাহলে আমাকে এর দায়িত্বও নিতে হবে, আর এটা আমার নীতির বিরুদ্ধে। আমি এখানে কোনো মেয়েকেই কাজে রাখতে চাই না। এতগুলো ছেলের মধ্যে শুধু একটা মেয়ে থাকলে হয়তো কোনো দিন আমার হোটেলের বদনাম হয়ে যেতে পারে। এই কারণেই আমি তাকে কাজ দিতে পারবো না বলে দিলাম। যদিও আমি তাকে কাজ দিতেই পারতাম, কেননা আমি এই হোটেলের মালিক, আর এখানে আমার সিদ্ধান্তই চলতো। মেয়েটি আবার আমাকে বলল, প্লিজ দেখুন না, যদি কোনোভাবে সম্ভব হয়। আমি খুব অসুবিধায় পড়ে অনেক আশা নিয়ে এখানে এসেছি। ওর সরল মুখ আর নিষ্পাপ কথা শুনে আমার মন গলে গেল। আমি তাকে ঠিক আছে বলে হোটেলের সমস্ত কাজ বুঝিয়ে দিলাম। আমি ওকে শাকসবজি কাটা এবং মশলা তৈরি কাজ দিলাম, আর অন্যান্য কাজ করার জন্য লোক রাখাই ছিল। আমার কথা শুনে মেয়েটি খুব খুশি হয়ে বলল, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি খুব সমস্যায় ছিলাম, আপনি একটা অসহায় মানুষের অসহায়ত্ব বুঝতে পেরেছেন। আমি তাকে বললাম, তুমি বারবার নিজের অসহায়ত্বের কথা বলো না। আমি তোমাকে সাহায্য করতে পারছি, তাই সাহায্য করে দিলাম। এরপরে আমি তাকে 1 মাসের স্যালারিও অ্যাডভান্স দিয়ে দিলাম। আমার এখানে কাজ করা একটা ছেলে আমাকে বলল, স্যার, আপনি এই মেয়েকে এখানে কাজ দিয়ে ঠিক করেননি। তার উপরে তাকে প্রথম দিনই পুরো মাসের বেতন অ্যাডভান্স দিয়ে দিলেন। কিছু মানুষ খুব লোভী হয়, দেখবেন এও হয়তো সেরকম, আর হয়তো কাল থেকে কাজেই আসবে না। কিন্তু পরের দিন সে কাজে এলো, আর এরপর থেকে সে একদিনেরও ছুটি নেয়নি। সে প্রতিদিন টাইমেই এখানে আসতো, আর টাইমেই বাড়ি ফিরে যেত। তার কাজের 1 মাস পূরণ হওয়ার পরে সে একটা অদ্ভুত আবদার করল। সে আমাকে বলল যে, স্যার, আমার কিছু টাকার দরকার। আমি আবার তাকে কিছু টাকা দিয়ে দিলাম, কিন্তু সে আমাকে বলল, আমার এর থেকেও বেশি টাকা দরকার। আপনি যদি চান তাহলে আমি আপনার জন্য সব কিছু করতে পারি। আমি জানি আপনার বিয়ে হয়নি, যদি আপনি চান তাহলে আমি আপনার স্ত্রী হয়ে আপনার সাথে 1 রাত কাটাতে পারি। তার মুখ থেকে এই কথা শুনে আমার হুঁশ উড়ে গেল, কেননা সে এই কথা নির্দ্বিধায় বলে দিল। আমি তাড়াতাড়ি করে তার হাত ধরে তাকে আমার অফিসে নিয়ে গেলাম। তারপরে আমি তাকে বকাবকি করে বললাম যে, এ কেমন উল্টাপাল্টা কথা বলছো তুমি? এসব কথা বলতে তোমার লজ্জা করছে না? টাকার জন্য তুমি এত ছোট হতে পারলে কিভাবে যে তুমি পরিষ্কার শব্দে আমাকে এই কথা বলে দিলে? সে আমাকে নিজের নাম রিনা বলেছিল। সে দেখতে যুবতী আর খুবই সুন্দরী, আর আমার হোটেলে কাজও ঠিক মতোই করছিল। আমার বকাবকিতে সে খুব লজ্জিত হলো। এরপরে সে আর কখনো আমাকে উল্টাপাল্টা কথা বলেনি। কিন্তু একদিন হঠাৎ রান্নাঘর থেকে দৌড়ে বাইরে বেরিয়ে এলো। আমি অবাক হয়ে গেলাম যে রান্নাঘরে আবার কি হলো। আমি রান্নাঘরে গিয়ে দেখলাম স্টাফের সমস্ত ছেলেরা নিজের নিজের কাজে ব্যস্ত। আমি তাদের কাছে জিজ্ঞেস করলাম, রিনা এখান থেকে দৌড়ে বেরোলো কেন? তোমরা ওর সাথে কিছু করনি তো? তখন তারা বলতে লাগলো,
না না স্যার, আমাদের মধ্যে কেউ তো কিছু করেনি, কিন্তু আমার সন্দেহ ছিল যেভাবে ও দৌড়ে বেরিয়েছিল তাতে কোনো না কোনো ব্যাপার তো নিশ্চয়ই আছে। পরে আমি ওকে আমার অফিসে ডেকে জিজ্ঞেস করলাম যে কিছুক্ষণ আগে তোমাকে কি হয়েছিল, তুমি এভাবে দৌড়ে বেরিয়েছিলে কেন? সে বলতে লাগলো আপনার হোটেলে কাজ করে ওই যে শ্যামলা রঙের ছেলেটা আছে না, সে আমার সাথে বদমাইশি করার চেষ্টা করছিল। আমি বুঝে গেলাম যে ও কার কথা বলছে। সে আমার হোটেলে কাজ করা শ্যামলা রঙের একটা ছেলে, যার নাম রোহন। আমি বললাম তুমি পুরো শিওর? তখন ও বলল হ্যাঁ, প্রতিদিন আমি সাইডে দাঁড়িয়ে নিজের কাজ করতাম আর ও বারবার কোনো না কোনো জিনিস নেওয়ার আছিলায় আসতো আর আমার শরীরের সাথে ধাক্কা লেগে যেত। কিন্তু আজকে তো সমস্ত সীমা পারই করে দিয়েছিল। আজকে ও জোর করে আমার হাত ধরে আমার কোমরে হাত রেখেছিল। আমি সঙ্গে সঙ্গে সেখান থেকে দৌড়ে বেরিয়ে আসি। আমি বললাম সঙ্গে সঙ্গে তোমার আমাকে বলা উচিত ছিল, তোমার এভাবে পালানোর দরকার নেই। আমি রোহনকে ডেকে জিজ্ঞেস করলাম তুমি এইসব কাজ করেছো? তোমার মতো ছেলেদের কারণেই মহিলারা সম্মানের সাথে কাজ করতে পারে না। রোহন বলল স্যার, ও নিজেই আমার কাছে আসার চেষ্টা করছিল, আমি কিছুই করিনি স্যার। আমি গত 3 বছর ধরে আপনার কাছে কাজ করছি, আর এই মেয়েটার এখানে আসা 3 মাসও হয়নি। আপনি তার কথাই বিশ্বাস করে নিলেন, আর আপনি আমার কথা বিশ্বাস করছেন না? কথা তো রোহন ঠিকই বলেছিল, কিন্তু তারপরে আমাকে অন্য একটা ছেলে ইশারা করলো যে এই ছেলেটাই খারাপ, এই মেয়েটাকে বিরক্ত করছিল। এরপর আমি তাড়াতাড়ি করে সিদ্ধান্ত নিয়ে নিলাম যে আমি একে কাজ থেকে বের করে দেব। আমি রোহনকে বললাম তোমার হিসেব ফাইনাল করে নাও। তারপরে ও হিসেবে বুঝে নিয়ে আমার হোটেল থেকে চলে গেল। কিন্তু যেতে যেতে বলে গেল স্যার, এই মেয়েটার জন্য আপনি আমাকে কাজ থেকে বের করে দিলেন। এই মেয়ে আপনাকে একদিন তার আসল রূপ নিশ্চয়ই দেখাবে, তখন আপনি বুঝতে পারবেন আমি ঠিক ছিলাম না ভুল। এটা তো ঠিকই যে আমি ওকে কাজ থেকে বের করে দিয়েছি, তাই ও নিশ্চয়ই আমার প্রশংসা করবে না। তাই তো ও এইসব কথা বলতে বলতে এখান থেকে চলে গিয়েছিল। সন্ধ্যাবেলা আমার হেড স্টাফ আমাকে বলল স্যার, আপনি এই মেয়েকে কাজে রেখে ভালো করেননি। এখন তো এই ধরনের ঘটনা ঘটতেই থাকবে। একজন যুবতী আর সুন্দরী মেয়ের এতগুলো ছেলের মধ্যে কাজ করা কোনো সাধারণ ব্যাপার না। আর আপনি এটাও জানেন না যে এখানে কাজ করা সমস্ত ছেলেরা বাইরের, তাছাড়া নিজের নিজের বউয়ের থেকে দূরে। কেউ 6 মাস, কেউ 1 বছর ধরে বাড়ি যায়নি। এই অবস্থায় সুন্দরী মেয়ের সাথে কাজ করার সময় কিছু একটা হয়ে যেতেই পারে। আমি তাকে বললাম এটা তুমি কেমন কথা বলছো? কোনো ছেলে কি নিজের উপর এতটুকু কন্ট্রোল থাকে না যে সে নিজের বউকে না পেলে যে কোনো মেয়ের দিকে হাত বাড়াবে? আমি ওকে আরও বললাম যদি রিনাকে আমি কাজ দিয়ে থাকি তাহলে ওর সুরক্ষা আমিই করব। আমার হৃদয়ে যদি রিনার প্রতি ফিলিংস না থাকতো তাহলে আমি কখনোই তাকে এই চাকরিতে রাখতাম না। আর না তো তার জন্য আমার এত পুরনো কাজের ছেলেকে চাকরি থেকে বের করে দিতাম। এই কথাটা তো নিশ্চিত যে আমার হৃদয়ে ও একটা স্পেশাল জায়গা বানিয়ে নিয়েছিল, কিন্তু ওর ব্যাপারে আমি কিছুই জানতাম না। সে বিবাহিত কি না, তার বাবা মা আছে কি না, ও কেন এখানে কাজ করছে। আমি ধীরে ধীরে ওর কাছ থেকে এই সব কিছু জানতে চাইতাম। আর যদি ও কুমারী হয় তাহলে আমি ওকে বিয়ে করে ওর সাথে আমার জীবন কাটাতে চাইতাম। আমার মনে হয় না যে ও বিবাহিত, কেননা ওকে দেখে কোনোভাবেই মনে হতো না যে ও বিবাহিত। ওর বয়সও খুব বেশি না, এই মোটামুটি 22 বছর হবে। রাতের বেলা যখন হোটেলের কিছু খাবার বেঁচে যেত তখন ও সেই খাবারও প্যাক করে নিজের সাথে নিয়ে যেত। একদিন সকাল সকাল ও নিজের বাড়ি থেকে আমার জন্য কিছু বানিয়ে নিয়ে এলো। জানি না ও কার কাছে শুনেছিল বা এই জিনিসের আইডিয়া কোথা থেকে পেয়েছিল, কিন্তু যাই হোক ও ঠিকই আইডিয়া করেছিল যে আমি মিষ্টি জিনিস খুব পছন্দ করি। ও বলছিল স্যার, আমি আপনার জন্য এটা বানিয়ে এনেছি, আপনি আমাকে এত সাহায্য করেন, বদলে আমি আপনার জন্য কিছুই করতে পারি না, তাই ভাবলাম আপনার জন্য মিষ্টি কিছু বানিয়ে নিয়ে আসি। আমি বললাম তুমি খুব ভালো করেছো। ও আমার জন্য নিজের হাতে করে ক্ষীর বানিয়ে নিয়ে এসেছিল। আমি খেতে খেতে বললাম দারুণ হয়েছে, তোমার হাতে তো জাদু আছে। আরও বললাম এই ক্ষীর তুমি আমার হোটেলেও বানানো শুরু করো, আমি তোমাকে এর জন্য আলাদাভাবে টাকা দেব। আমি ওকে ভালোই বেতন দিতাম আর হোটেলের বেঁচে যাওয়া খাবারও নিয়ে যেত, কিন্তু তবুও ও সবসময় উদাস আর টেনশনে থাকতো। আমি ওর এই অবস্থা দেখতে পারতাম না। একদিন আমি ওকে জিজ্ঞেস করলাম কী ব্যাপার, তুমি সবসময় উদাস আর টেনশনে থাকো কেন? তখন ও আমাকে বলল আপনি কি করবেন আমার এই কাহিনী শুনে?
এখন কাউকে তো বারবার জিজ্ঞেস করা যায় না, না হলে সে কি ভাববে কে জানে। এই কারণে আমি ওকে দ্বিতীয়বার আর কোনো প্রশ্ন করলাম না। এভাবেই দিন চলতে লাগলো। একদিন এত বেশি বৃষ্টি হচ্ছিল যে কেউই হোটেলের দিকে আসছিল না। জায়গায় জায়গায় বৃষ্টির জল জমে গেছে। শুধু কিছু কাস্টমার গাড়িতে করে এসেছিল। খেয়ে দিয়ে তারাও চলে গেল। এখনও হোটেল বন্ধ হতে 1 ঘন্টা বাকি আছে, কিন্তু কোনো গ্রাহক নেই বলে আমি সবাইকে ছুটি দিয়ে বললাম, তোমরা সবাই নিজের নিজের বাড়ি চলে যাও। অনেকক্ষণ ধরে বৃষ্টি হচ্ছে, জানি না হয়তো এই বৃষ্টি সারা রাতে থামবে না। সবাই ধীরে ধীরে নিজেদের জিনিসপত্র নিয়ে যেতে শুরু করেছিল। রিনাও বেরিয়ে গেছিল। ওকে দরজার বাইরে বেরিয়ে যেতে দেখলাম। আমি নিজে হোটেলেই থেকে গেলাম। ভাবলাম আজকে হিসাবটা একটু দেখে নেই, ঘণ্টাখানেক পরেই বাড়ি যাব। কিন্তু এটা দেখে আমি অবাক হয়ে গেলাম যে রিনা আবার ফিরে এসেছে। ভাবলাম হয়তো কোনো জিনিস ভুলে গেছে, কিন্তু ও আমার অফিসে এসে ঢুকে দরজা বন্ধ করে দিল। যদিও আমার কিছুটা আইডিয়া হয়ে গেছিল যে ও কী চায়। তারপরেও আমি ওকে বললাম, কী ব্যাপার? ও বলল, আমার কিছুটা টাকার দরকার। আমি জানি আপনার এখনও বিয়ে হয়নি, আপনার স্ত্রী নেই। আমি বললাম, তোমাকে কে বলেছে এসব? তখন ও বলতে লাগলো, স্টাফেরা নিজেদের মধ্যে কথা বলা বলি করছিল। যদি আপনি বলেন তাহলে আমি সেই কাজ করতে পারি, যেটা একজন স্ত্রী তার স্বামীর জন্য করে। আমি একদিনের জন্য আপনার স্ত্রী হতে পারি। আমি জানি আপনি আমার এই কথাতে রেগে যাবেন, কিন্তু আমি খুব বিপদে আছি। আমার টাকার খুব দরকার। আপনি আমাকে কিছু টাকা দিন, তার বদলে সব কিছু করার জন্য আমি রাজি আছি। আমি ওর দিকে অবাক হয়ে তাকালাম, কেননা এর আগে যখন সে এই একই কথাটাই বলেছিল, তখন আমি তাকে খুব বকে দিয়েছিলাম। আমি যে মেয়েকে মনে মনে বিয়ে করতে চাইতাম, সে আমাকে এই রকমই অফার দিচ্ছে, তাও রাতের এই সময়, যখন হোটেলে আমি আর সে ছাড়া আর কেউ নেই। যখন কোনো পুরুষ নিজের পছন্দের মেয়ের মুখ থেকে এই রকম কথা শোনে, তখন সে কী ভাববে? সাধারণ ব্যাপার যে সে এটাই ভাববে যে মেয়েটা ভালো নয়, কিন্তু ওকে দেখেই মনে হচ্ছিল যে সে অসহায় হয়েই এই কথা বলছে। কিন্তু ওর এমন কী অসহায়ত্ব আছে? যখন সে নিজেই আমার কাছে এগিয়ে আসছে, তখন আমি কেন পিছিয়ে যাব? আমি ওর হাত ধরে ওকে হোটেলের একটা রুমে নিয়ে গেলাম। এখানে তাকে নিয়ে এসে আমি বললাম, তোমার টাকার দরকার তাই না? সে বলল, হ্যাঁ। কিন্তু ওর চোখে জল ছিল। আমি বললাম, তোমার কত টাকা চাই? একদিনের জন্য আমার স্ত্রী হতে? আমি যদি তোমাকে কিছুদিনের জন্য নিজের স্ত্রী বানাতে চাই তবে চলবে, বদলে তুমি অনেক টাকা পাবে। এরপরে আমি ওর দিকে চোখ তুলে ওকে ভালোভাবে দেখার চেষ্টা করলাম আর ওর দিকে এগিয়ে গেলাম। তখন ও হাউমাউ করে কান্না করতে লাগলো। সে আমার কাছে ক্ষমা চাইতে লাগলো আর বলতে লাগলো, প্লিজ স্যার, আমাকে যেতে দিন, আমি এই কাজ করতে পারবো না। আমি এক মুহূর্তের জন্য দুর্বল হয়ে পড়েছিলাম, কিন্তু না, আমি এসব কোনো মতেই করতে পারবো না। আমি ওর কাছ থেকে পিছনে সরে এলাম। আসলে আমার এরকম কিছু করার উদ্দেশ্যই ছিল না। আমি ওর ফিলিংসকে আঘাত করতে চাইতাম, যাতে ওর কনফিডেন্স জেগে ওঠে। আমি বললাম, এখন তুমি আমাকে এটা বলো যে তোমার এমন কী বিপদ যে তুমি এইসব করার জন্য তৈরি হয়ে গিয়েছিলে? আর ভগবানের জন্য আমাকে মিথ্যা বলো না। তখন সে বলল, এখন আমি আপনাকে কোনো কিছুই মিথ্যে বলবো না। আপনি আমার সাথে চলুন, আমি আপনাকে দেখাচ্ছি যে আমি কতটা অসহায় হয়ে গেছি। ঠিক আছে, চলো বলে আমি আমার গাড়ি বের করলাম। এরপরে সে আমাকে রাস্তায় বলে যাচ্ছিল আর আমি গাড়ি চালিয়ে যাচ্ছিলাম। অনেকক্ষণ চলার পরে আমরা শহর থেকে অনেকটা দূরে চলে আসি। এখন আমার কিছুটা ভয় ভয় লাগছিল। আমি একটা হোটেলের মালিক। এই মেয়েটা প্রথমে আমার কাছে এসে বলে আমার কাজ চাই, তারপরে আমাকে প্রলোভন দেখিয়ে একটা খারাপ কাজ করার অফার দেয়, আর এখন আমাকে তার সাথে নিয়ে যাচ্ছে। এরকম নয় তো, এই সব কিছুই একটা প্ল্যান অনুযায়ী হচ্ছে, আর আমাকে নিজের জালে ফাঁসাতে চাইছে। এখন এই আমাকে যেখানে নিয়ে যাচ্ছে সেখানে গিয়ে আমার সব কিছু ছিনিয়ে নেবে না তো? এরা আমার কাছ থেকে সব কিছু আমার ছিনিয়ে নিয়ে যদি আমার কিছু করে দেয় তাহলে কি হবে? কেউ কিছু জানতেও পারবে না। এতদিন অবধিও কিছুই বলেনি, কিন্তু আজকে বৃষ্টির দিন ওর নিজের অসুবিধার কথা মনে পড়েছে। আমার মাথায় হাজার রকমের চিন্তা আসতে লাগলো। তখনই হঠাৎ ও বলতে লাগলো, ব্যাস, সামনে গলিতে প্রথম বাড়ির সামনে গাড়ি থামিয়ে দিন। বাড়িটা আমার অনেক ছোট মনে হচ্ছিল। এই বাড়ির দেওয়াল তো পাকা, কিন্তু হয়তো উপরের ছাদ টিনের। গাড়ি থেকে নেমে আমরা ঘরের মধ্যে চলে এলাম। ঘরের অবস্থা দেখে আমার আইডিয়া হয়ে গেল যে এখানে অভাব অনটনের রাজত্ব চলে। এই ঘরে তেমন কিছুই ছিল না,
সামনে কোনো বাচ্চার ভাঙাচোরা খেলনা পড়েছিল। আমি বুঝে গেলাম যে এই মেয়েটা শুধু বিবাহিত না, এর সন্তানও আছে। যখন ও কাজে যেত তখন ও নিজের বাচ্চাকে তো সঙ্গে নিয়ে যেত না, হয়তো ও নিজের বাচ্চাকে বাড়িতেই রেখে কাজে যেত। বাচ্চার খেলনা তো পড়েছিল, কিন্তু বাচ্চাকে কোথাও দেখতে পেলাম না। হয়তো বাচ্চাটা ভিতরের ঘরে আছে। সে যখন আমাকে সেই ঘরের মধ্যে নিয়ে গেল তখন সামনের দৃশ্য দেখে আমার পায়ের নিচ থেকে মাটি হারিয়ে গেল। কেননা সেই ঘরের ভেতরের বিছানায় একটা লোক শুয়েছিল, যার অর্ধেক শরীর অকেজো হয়ে গেছে, কিন্তু সে জেগেছিল। সে অদ্ভুত ইশারা করে রিনাকে জিজ্ঞাসা করতে লাগলো, ইনি কে? রিনা ইশারাতে তাকে বলল, ইনি আমার স্যার, যেখানে আমি কাজ করি ইনি সেখানকার মালিক। তারপরে রিনা ওই লোকটার উঠিয়ে তাকে জল খাওয়াতে লাগলো, তারপরে তাকে ওষুধও খাওয়ালো। তারপরে ও আমাকে বলল, স্যার আপনি বাইরে গিয়ে বসুন। আমি সেখান থেকে বাইরে এসে বারান্দাতে একটা চেয়ার নিয়ে বসে পড়লাম আর ভাবতে লাগলাম যে এই বাড়িতে বাচ্চার খেলনা তো পড়ে আছে, কিন্তু বাচ্চাকে তো আমি কোথাও দেখতে পাচ্ছি না। কিছুক্ষণ পরে রিনা বাইরে এসে একটা ছোট টুল নিয়ে আমার সামনে বসে আমাকে জিজ্ঞেস করলো, আমার বাড়ি আপনার কেমন লাগলো স্যার? তারপরে সে বলল, ভেতরে যে লোকটা শুয়ে আছে সে আমার স্বামী। এটা শুনে আমার মধ্যে যে আশার আলো ছিল সেটা ভেঙে চুরমার হয়ে গেল, কেননা আমি তাকে আমার স্ত্রী বানাতে চাইতাম, আর এ তো আগে থেকেই বিবাহিত। রিনা বলল, আমার স্বামী অসুস্থ আর আমি তার চিকিৎসার জন্য টাকা জোগাড় করছি। আমি বললাম, হ্যাঁ এটা তো আমি দেখে নিয়েছি যে তুমি সত্যিই খুব অসুবিধার মধ্যে আছো, কিন্তু কী হয়েছিল তোমার স্বামীর যে তার এই অবস্থা হয়ে গেছে? রিনা বলল, আমি জানি না ওর কি হয়েছে। আমি বললাম, এই কথার মানে কি? তোমার স্বামীর আসলে কী হয়েছে তুমি জানোই না? তখন ও বলল, যখন এর সাথে আমার বিয়ে হয়েছিল তখন থেকেই এই রকম। এ কথা শুনে আমি হতবাক হয়ে বললাম, কি বলছো তুমি এটা? তোমার বিয়ে একটা এমন লোকের সাথে দেওয়া হয়েছিল যে আগে থেকেই প্যারালাইজড? এমন লোকের সাথে কে তোমার বিয়ে দিয়েছিল? আর তোমাদের বিয়ে কত বছর হয়েছে? রিনা আমাকে বলল, আমার বিয়ে 5 বছর হয়ে গেছে। প্রথমে এর শুধু একটা হাতই প্যারালাইজ ছিল। এর সাথে আমার জীবন খুবই দুঃখে কষ্টে কেটেছে, কেননা এর এক হাত তো অকেজো ছিল, কিন্তু ওর অন্য হাত ভালো ছিল। আমাকে এক হাত দিয়েই খুব মারত। ভগবান আমাদেরকে সন্তানও দিয়েছিলেন, কিন্তু সেও এই দুনিয়া ছেড়ে চলে গেছে। আমার মেয়ের বয়স যখন 1 বছর তখন হঠাৎ করে একদিন ওর নিউমোনিয়া হলো। তারপরে ভগবান ওকে নিজের কাছে ডেকে নিল। আমি লোকেদের বাড়িতে কাজ করতে যেতাম, এখানে ওর খেয়াল রাখার মতো কেউই ছিল না। আমি বললাম, তোমার বিয়ে এই মানুষটার সাথে কে দিয়েছিল? তখন ও বলল, আমার বাবা মা এর কাছে আমাকে বিক্রি করে দিয়েছিল, কেননা আমার মা বাবা ভীষণ গরিব আর লোভী মানুষ ছিলেন। এ আমার থেকে বয়সে অনেক বড়। এ আমার সৌন্দর্য দেখে আমার বাবা মার কাছ থেকে আমাকে কিনে নেয়। যখন থেকে আমার জন্ম হয়েছে তখন থেকেই এর অত্যাচার সহ্য করে যাচ্ছি। এ তো এখনও আমার উপরে হাত উঠায়। আমি অবাক হয়ে বললাম, এ কিভাবে তোমার উপরে হাত উঠাতে পারে? এ তো ভীষণই অসুস্থ। তখন রিনা বলতে লাগলো, এখন এর প্যারালাইজড বেড়ে গেছে, এখন তো এর পায়েও প্যারালাইজ ছড়িয়ে পড়েছে, কানেও ঠিকমতো শুনতে পায় না, কথাও বলতে পারে না, কিন্তু এক হাত এর এখনও ঠিক আছে। এ নিজের পাশে একটা লাঠি রেখে দিয়েছে, যেটা এর বিছানার নিচেই থাকে। এ যখন রেগে যায় তখন ইশারায় আমাকে কাছে ডাকে, আর আমি তার কাছে গিয়ে বসার সাথে সাথে লাঠি দিয়ে আমাকে মারতে শুরু করে দেয়। তাই তো আমি সবসময় ঢিলাঢালা কাপড় পরে থাকি, যাতে আমার শরীরে যে আঘাতের চিহ্ন আছে সেটা কেউ দেখতে না পায়। যদি কেউ আমার আঘাতের চিহ্ন গুনতে বসে তাহলে তার সকাল হয়ে যাবে। এই লোকটা সারা জীবন আমার উপরে অত্যাচার করেছে। ওর এই কথা শুনে আমার চোখেও জল চলে এসেছিল। আমি বললাম, তবুও তুমি এই জঘন্য লোকটার এতটা খেয়াল রাখো কেন? তুমি একে ছেড়ে দিচ্ছ না কেন? আর তুমি এর অসভ্য লোকটার জন্য কষ্ট করে টাকা পয়সাও ইনকাম করছো, আর এই অসভ্য লোকের জন্য তুমি আমার সাথে রাত কাটানোর জন্য রাজি হয়ে গেছিলে। তুমি ওকে মেরে ফেলছো না কেন? এই রকম জঘন্য মানুষের এই দুনিয়াতে বেঁচে থাকার কোনো অধিকার নেই। যারা মেয়ে মানুষকে মানুষই বলে মনে করে না, আর সেটাও এমন মেয়েকে যে এর জন্য এতটা কষ্ট করে ইনকাম করে আর এর খেয়াল রাখে। আমি খুবই রেগে গেছিলাম। হয়তো আমি নিজেও এরকম করতে পারতাম না, কিন্তু রাগের কারণে আমি তাকে এই রকম অ্যাডভাইস দিয়ে দিয়েছিলাম। রিনা বলতে লাগলো, কি করব, যেমনই হোক এ তো আমার স্বামী। যতক্ষণ এর শ্বাস চলছে ততক্ষণ আমি এর স্ত্রী।
আমার জীবনে যত লোক এসেছে সকলেই আমার সাথে খারাপ করেছে, কিন্তু আমি তো খারাপ নই। এ আমার সাথে এই কারণে খারাপ করেছে, কেননা এ আমাকেও খারাপ বানাতে চায়। এরা তো একদিন সবাই নরকে যাবেই, আর ওদেরকে এই প্রশ্ন অবশ্যই করা হবে, আর ওরা এই কাজের শাস্তিও অবশ্যই পাবে। কিন্তু আমিও যদি এর সাথে খারাপ করি তাহলে আমাকেও শাস্তি পেতে হবে। আর আমার সাথে এদের কি পার্থক্য থাকবে? এরা হয়তো এই দুনিয়াতে জিতে গেছে, কিন্তু ভগবানের কাছে গিয়ে তো আমার জিত হবে, আর এরা সবাই সেখানে হেরে যাবে। আমি বললাম, তুমি এর চিকিৎসা কেন করাতে চাও? তখন ও বলতে লাগলো, যদি এ বিনা চিকিৎসায় মরে যায় তাহলে লোকজন এর মৃত্যুর দোষ আমার উপরেই চাপাবে। এখানকার আশেপাশের লোকেরা আমাকে বলে যে নিজের অসুস্থ স্বামীকে ছেড়ে আমি বাইরে ঘুরতে যাই, আর নয়তো ধান্দা করতে যাই। আমি নোংরাভাবে টাকা ইনকাম করি। আমি কতজনকে এই কথা জবাব দিতে থাকবো? আমি বিরক্ত হয়ে গেছি। তাই আমি ভেবে নিয়েছি অভিযোগ তো আমার বিরুদ্ধে এমনিতেও আসবে, তাহলে আমি খারাপ কিছু করেই নেই। তাই তো আমি আপনাকে এই সব কিছু বলে ফেলেছিলাম। আমাকে ক্ষমা করে দেবেন, আমি এসব করতে চাই না। আমি খুব টেনশনে এইসব বলে ফেলেছিলাম। আমার নিজের মেয়ের কথা খুব মনে পড়ে। আমি ওর নাম মিষ্টি রেখেছিলাম। শুধু এই লোকটার কারণে ও আমাকে ছেড়ে দূরে চলে গেছে। ও খুব অসুস্থ ছিল। আমি ওর চিকিৎসার জন্য টাকার ব্যবস্থা করতে গিয়েছিলাম। যখন বাড়ি ফিরে এলাম তখন আমার স্বামী আমাকে এত জোরে মেরেছিল যে আমি অজ্ঞান হয়ে যাই। যখন আমার চোখ খুলল তখন আমার মেয়ের চোখ বন্ধ হয়ে গেল, আর ও এই দুনিয়া ছেড়ে চলে গেল। আমি রিনার কথা শোনার পরে আমার দুটো মোবাইল এবং কাছে যত টাকা ছিল সব কিছু ওর হাতে রেখে দিলাম, আর বললাম, এই মোবাইল বেচে টাকাটা খরচ করো, আর কাজেও এসো। আমি এখন যাচ্ছি, কিন্তু তার আগে তোমার স্বামীকে কিছু বলতে চাই। তুমি একে পরে সব কিছু বুঝিয়ে দিও। আমি ওর স্বামীর কাছে গেলাম, আর ওর স্বামীকে বললাম, তুমি কেমন মানুষ? তোমার লজ্জা হওয়া উচিত। তোমার স্ত্রী তোমার কত খেয়াল রাখে, আর তুমি এর ক্ষতি করার জন্য ব্যস্ত হয়ে থাকো। যদি একদিনের জন্য তুমি এর সাথে ভালো ব্যবহার করতে, তাহলে হয়তো ভগবান তোমাকে নিজের পায়ে দাঁড় করিয়ে দিত। সে আমার দিকে অবাক হয়ে তাকিয়ে রইল, কেননা সে আমার কথা শুনতে পাচ্ছিল না। আমি সেখান থেকে বেরিয়ে চলে এলাম। আমার চোখে জল এসে গেছিল। এখন আমি বুঝতে পেরেছি যে কেন এখানে বাচ্চার খেলনা রাখা আছে, আর সব খেলনার উপরে ধুলো জমেছিল। এর মানে এই যে সেই বেচারি এই দুনিয়াতে নেই। আমি গাড়িতে বসে ভাবতে লাগলাম, এই দুনিয়াটা কত খারাপ। লোকেরা মেয়েদের সম্বন্ধে এত খারাপ ধারণা পোষণ করে যে সে যদি কোনো ভালো কিছু করে তবুও লোকেরা বলবে যে না, এ তো ভালো হতেই পারে না। আর অন্যদিকে পুরুষকে এমন বানিয়েছে যে সে কোনো খারাপ কাজে না করতেই পারে না। কিন্তু আমি রিনাকে না করেছিলাম, না হলে আজকে অফিসে কেউ ছিল না, আর বৃষ্টি হচ্ছিল। রিনা তো নিজেই আমাকে বলেছিল যে আমি সব কিছু করতে রাজি আছি, কিন্তু আমি নিষেধ করে এটা প্রমাণ করে দিয়েছি যে পুরুষ যদি সৎ আর ইমানদার হয় তাহলে যত সুন্দরী হোক না কেন তাকে ভাসিয়ে নিয়ে যেতে পারে না। আর রিনাও এই পাপ থেকে বেঁচে যায়। এরপরে আবার রিনা কাজে আসতে থাকলো। আমি ওর সাথে কোনো কথা বলতাম না, সেও আমার সাথে কোনো কথা বলতো না, নিজের কাজ নিয়েই ব্যস্ত থাকতো। আমার ওর উপরে সহানুভূতি আর ভালোবাসা এখনও আছে, কিন্তু আমি সেটাকে আমার হৃদয়ের কোনো এক কোণে দাবিয়ে রেখে দিয়েছি। কেননা আমার মনে হতো না যে ও কখনো আমাকে বিয়ে করবে। ও নিজের স্বামীকে ছাড়তে পারবে না। যদিও তাকে ছাড়তে চাইতো তাহলে এতদিন ছেড়েই দিত। আর আমি নিজেও ওকে দেখাতে চাইতাম না যে আমি ওকে এতটা ভালোবাসি, কেননা আমি জানতাম যে ও কখনোই আমার হতে পারবে না। দিন এভাবেই কাটতে লাগলো। আমি ওর কাছে এটাও জিজ্ঞেস করিনি যে তোমার স্বামীর ব্যবহার এখন তোমার সাথে ভালো হয়েছে নাকি একই রকম আছে। সে কি এখনও তোমাকে মারধর করে আর তুমি চুপচাপ মার খেতে থাকো? কিন্তু একদিন আমি ওকে দেখে হতভম্ব হয়ে গেলাম। আজকে ওকে খুব খুশি খুশি লাগছিল। ও আমার অফিসে এলো আর বলতে লাগলো, স্যার, আমার কাছে আপনার জন্য কিছু আছে। আমি ভাবলাম সে হয়তো আমার জন্য আজকেও আবার কিছু রান্না করে নিয়ে এসেছে। কিন্তু এতদিন তো ও আমার থেকে দূরে দূরে থাকছিল আর আমাকে ইগনোর করছিল, তাহলে আজকে ওর আমার খেয়াল এলো কীভাবে? আমি ওর সাথে এমনভাবে ব্যবহার করলাম যেন সব কিছু নর্মাল। আমার ভিতরে যে ওর জন্য কিছু আছে সেটা বুঝতে দিলাম না, আর বললাম, হ্যাঁ বলো, কী নিয়ে এসেছে তুমি? তখন ও আমার দুটো মোবাইল টেবিলের উপর রেখে দিল। আমি ওকে বললাম, তুমি এখনও এগুলো বিক্রি করোনি? তোমার স্বামীর চিকিৎসা করাওনি? তখন ও বলতে লাগলো, না,
আমার এটা বিক্রি করার দরকার পড়েনি। আসলে আমার স্বামী এই দুনিয়া থেকে চলে গেছে। আমি ওর কথা শুনে চমকে উঠলাম। আমি বললাম, এই সব কিছু কেমন করে হলো? ও বলতে লাগলো, সেই দিনের 5 দিন পরে রাতের বেলা হঠাৎ করেই তার শরীর খুব খারাপ হয়ে যায়, আর কিছুক্ষণের মধ্যেই সে মারা যায়। লোকজন আমাকে অনেক খারাপ খারাপ কথা শুনিয়েছিল, কিন্তু আমি তাদের কথা চুপচাপ শুনে নিয়েছি। কেননা আমি জানতাম যে এটাই এই লোকেদের শেষবারের মতো বলা। এরপরে আমাকে কেউই কিছু বলতে পারবে না। এখন আমি বাড়িতে একদমই একা থাকি। আমি ওকে বললাম, এত সব কিছু হয়ে গেছে, কিন্তু তুমি আমাকে কিছু বলনি কেন? রিনা বলতে লাগলো, আমি আপনাকে এই কারণেই বলিনি যে আপনি আগেই আমার জন্য অনেক কিছু করেছেন, কিন্তু আজকে আপনাকে এই কারণে বলছি কেননা খুব তাড়াতাড়ি আমার বিয়ে হতে যাচ্ছে, আর সেটাও খুব ভালো একজন মানুষের সাথে। এটা শুনে আমার হুঁশ উড়ে গেল। আমি অবাক হয়ে গেলাম, কারণ ওর স্বামী মরার পরে আবার এত তাড়াতাড়ি বিয়েও করছে। যদি ওর স্বামী মরেই গিয়ে থাকে তাহলে ও আমাকে কেন বিয়ে করছে না? আমাকে জানলে তো আমিই ওকে বিয়ে করে নিতাম। আমার খুব আফসোস হচ্ছিল যে ও আমাকে একবারে সব কিছু হয়ে যাওয়ার পরে বলছে। রিনা আরও বলল, পরের মাসের 2 তারিখে আমার বিয়ে, আপনাকে অবশ্যই আসতে হবে। আমি খুব টেনশনে পড়ে গেলাম যে পরের মাসের 2 তারিখ তো 10 দিন পরেই। এরপরে দিন নর্মালভাবেই চলতে লাগলো। রিনার বিয়ে উপলক্ষে আমি হোটেলে সবাইকে ছুটি দিয়ে আমার অফিসে বসেছিলাম। আমি জানতাম যে আজকে রিনা অন্য কারো হয়ে যাবে। এখন আমার এই কথা ভেবে নিজের উপরে খুব রাগ হচ্ছিল যে আমি এই সুযোগ আমার হাত থেকে কেন যেতে দিলাম। এমনিতেও ওর স্বামীকে কোনো না কোনো দিন তো মরতেই হতো। আমি যদি ওর সাথে কথা বলে নিতাম তাহলে ওর আমাকে বিয়ে না করার কোনো কারণ থাকতো না। ও এতটা সুন্দরী ছিল যে খুব সহজেই ভালো ছেলে পেয়ে গেছে। আমি মনমনা হয়ে চুপচাপ বসেছিলাম। হঠাৎ দরজার কাছে কারো হাঁটার চলার আওয়াজ শুনতে পেলাম। কেউ একজন আমার ঘরের ভিতরে ঢুকছে। আমি মাথা উঁচু করে তাকিয়ে হতবাক হয়ে গেলাম যে সামনে আর কেউ নয়, বরং রিনা দাঁড়িয়ে আছে, আর তাও নববধূর সাজে। আমি ওকে জিজ্ঞেস করলাম, তুমি এখানে কি করছো? কোনো অসুবিধা হয়েছে নাকি? সব কিছু ঠিক আছে তো? আর তোমার স্বামী কোথায়? ও হাসতে হাসতে বলতে লাগলো, আমার হবু স্বামী তো আমার সামনেই দাঁড়িয়ে আছে। আমি বললাম, কি বলতে চাইছো তুমি? তারপরে হঠাৎ করে আমার মাথায় খেলে গেল যে ও কি বলতে চাইছে। ও বলল, আমি তোমাকেই বিয়ে করতে চাই। তুমি সেই লোক যে আমাকে সাহায্য করেছো আর আমাকে রক্ষাও করেছো। আমার বিপদকে বুঝেছো, আমার উপরে কখনো খারাপ নজর দাওনি। আমি তোমাকে ছাড়া আর কাউকে বিয়ে করতে পারবো না। আমি তোমার থেকে ভালো স্বামী কখনোই পাবো না। যখন ও এই কথা বলল তখন বন্ধুরা আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না যে আমি কতটা খুশি হয়েছিলাম। আমার নিজের কানকে বিশ্বাস হচ্ছিল না। আমি ওর দিকে হতভম্ব হয়ে তাকিয়ে রইলাম। আমরা দুজনে সেদিনই বিয়ে করে নিলাম। এখন ও আমার স্ত্রী, আর আমরা দুজন আনন্দের সাথেই জীবন কাটাচ্ছি। ও আমার বাড়িকে স্বর্গ বানিয়ে দিয়েছে। এখন তো ও আমার বাচ্চার মাও হতে যাচ্ছে। তারপরে যখন 9 মাস পুরো হলো তখন ও একটা ফুটফুটে মেয়ের জন্ম দিল। ও বলতো যে এ আমার সেই মেয়ে যে আমাকে ছেড়ে চলে গেছিল, এখন আবার আমার কাছে ফিরে এসেছে। আমি এর নাম মিষ্টি রাখবো। আমি ওকে বললাম যে হ্যাঁ, তুমি এর নাম মিষ্টি রাখো, আর তুমি এটাই ভেবো যে ভগবান তোমার মেয়েকে আবার তোমার কাছে ফিরিয়ে দিয়েছেন। আমি এখন খুব খুশি যে আমি রিনা রূপে একজন খুব সুন্দরী আর ভালো জীবনসঙ্গী পেয়েছি। কেননা আমি পাপ করিনি। আমি যদি সেই রাতে ওর সাথে পাপ করে নিজের তৃষ্ণা পূরণ করতাম তাহলে হয়তো আজকে আমি শেষ হয়ে যেতাম, কিন্তু আমি এরকম করিনি। আমি সবসময় ওর সাহায্য করেছি, আর সেটাই আমার জীবনে পুণ্যের ফল এসেছে। রিনার জীবনে এখন শান্তি এসেছে, কেননা যখন ও নিজের বাবা মায়ের কাছে ছিল তখন তারা ওর উপরে খুব অত্যাচার করেছিলেন, আর বিয়ের পরে ওর স্বামী ওর জীবনকে নরক বানিয়ে দিয়েছিল। আমার বাড়িতে ও খুব শান্তিতে থাকতো, আর আমার সাথে ও খুব খুশি ছিল। ওর এটাই মনে হয় যে আমার জীবনে আসার পরে ওর পুরো জীবন বদলে গেছে। এখন ও আমার স্ত্রী, আর আমি এখন বাবাও হয়ে গিয়েছি। রিনা আমার মনের মতো স্ত্রী, আর একটা পুরুষের যে খুশি তার মনের মতো স্ত্রীর থেকে মেলে সেটা আর কোথা থেকেও মিলতে পারে না। আমি খুব লাকি যে আমি রিনার মতো স্ত্রী পেয়েছি। ও আমার জন্য সব থেকে স্পেশাল। এখন আমার জীবন নিজের ছোট ফ্যামিলির সাথে খুব সুন্দরভাবে কাটছে। তো বন্ধুরা, আজকের গল্পটি এই পর্যন্তই। গল্পটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন।
গল্পটি ভালো লাগলে একটা লাইক দেবেন আর পরবর্তী গল্পের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।